বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে চলতরিতের গাণিতিক সমস্যা পর্ব 6 এ স্বাগতম। তো আজকে ক্লাসে আমি আরো দুইটা গুরুত্বপূর্ণ সার্কিট সলভ করাবো। প্রথমে এই সার্কিটটা সলভ করবো, দেন আরো একটা আমি সার্কিট সলভ করাবো। দেখছো, এই সার্কিটটার চেহারা দেখে বুঝতে পারছো এই সার্কিটের মধ্যে বেশ অনেক কিছু রয়েছে। এই যে ব্যাটারির বিভব ভোল্টেজ রয়েছে, বিভব পার্থক্য রয়েছে, অভ্যন্তরীণ রোধ রয়েছে, চাবি রয়েছে, অ্যামিটার রয়েছে। দেখো চাবি কয়টা, যে একটা, এখানে কে চাবিটা হবে, চাবি কেটা লিখি নাই আমি। এই চাবি একটা, দুইটা, তিনটা চাবি আছে। এরপরে হচ্ছে দেখো অ্যামিটার আছে, তারপরে কি আছে, বিভব পার্থক্য আছে, বেশ কয়েকটা রোধ আছে। তো আমি অ্যামিটার নিয়ে, অ্যামিটার ভোল্টমিটার হচ্ছে গ্যালভানোমিটার নিয়ে আমি আরও নতুন একটা ভিডিও বানাবো, যেখানে বিস্তারিত অ্যামিটার, ভোল্টমিটার এবং গ্যালভানোমিটার নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো। ওখানে অ্যামিটার কী জিনিস কীভাবে কাজ করে, ভোল্টমিটার কী জিনিস কীভাবে কাজ করে, গ্যালভানোমিটার কী জিনিস কীভাবে কাজ করে, এই বিস্তারিত ডিটেলসে ওই ক্লাসে আমি আলোচনা করে দেবো। তো আপাতত তুমি জেনে রাখো, অ্যামিটারটা রোদের সাথে সিরিজে যুক্ত থাকে, আর ভোল্টমিটার রোদের সাথে প্যারালালে যুক্ত থাকে। এই কথাটা একটু মনে রেখো। আমি আবার বলছি, অ্যামিটার রোদের সাথে সিরিজে যুক্ত থাকে, ভোল্টমিটার রোদের সাথে প্যারালালে যুক্ত থাকে। আপাতত এইটা মনে রাখো। পরবর্তীতে আমি যখন ওই ক্লাসটা নেব এবং ওই ভিডিওটা দিব, তখন তোমরা বিস্তারিত বুঝতে পারবে অ্যামিটার কী জিনিস, ভোল্টমিটার কী জিনিস, আর গ্যালভানোমিটার কী জিনিস। ঠিক আছে? তাহলে অ্যামিটার রোদের সাথে কিসে যুক্ত থাকে? সিরিজে। অ্যামিটার রোদের সাথে কিসে যুক্ত থাকে? সিরিজে যুক্ত থাকে। আর ভোল্টমিটার কিসে? প্যারালালে। তাহলে বুঝতে পারছো, এখানে অ্যামিটারটা এই রোদের সাথে 10 ওহমের রোদের সাথে কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এবার দেখো তো এখানে কি বলছে ভাই, 1 নম্বর কোশ্চেনে চাবি কে টু বদ্ধ। তো চাবি বদ্ধ, চাবি খোলা, এই দুটো কথা ভালো করে মাথায় রেখো। বদ্ধ মানে হচ্ছে সার্কিট সংযোগ বোঝায়, আর খোলা বলতে সার্কিট বিচ্ছিন্ন বোঝায়, ডিসকানেক্টেড বোঝায় সার্কিট। আবার বলছি, বদ্ধ, চাবি বদ্ধ এই কথার অর্থ সার্কিট কানেক্টেড, আর চাবি খোলা এই কথার অর্থ সার্কিট ডিসকানেক্টেড। তাহলে ভাইয়া এখানে কি বলছে, চাবি কে টু বদ্ধ, তার মানে এই যে এই চাবিটা বদ্ধ এবং এই চাবিটা বদ্ধ। বদ্ধ মানে কি, যে সার্কিট সংযোগ, বদ্ধ মানে যে সার্কিট সংযোগ। আর কি বলছে, কে খোলা, K1 হচ্ছে খোলা। ভাই K1 খোলা মানে সার্কিট বিচ্ছিন্ন হয়ে আছে। তাহলে বিচ্ছিন্ন যদি হয়ে থাকে ভাই, কারেন্ট এদিক দিয়ে আসবে, আই কারেন্ট এসে, রাস্তা কয়টা? দুইটা, এদিকে একটা রাস্তা এবং উপরের দিকে একটা রাস্তা। তো কারেন্ট তো এতটা অশিক্ষিত না, কারেন্ট কিন্তু শিক্ষিত। ও কিন্তু বুঝে যে এইদিকে গেলে ব্রিজ ভাঙ্গা, এদিকে গেলে ব্রিজ ভাঙ্গাও যাইতে পারবে না। তার মানে যেহেতু কারেন্ট শিক্ষিত, সে জেনে বুঝে কখনোই ভাঙ্গা ব্রিজের দিকে যাবে না, সে ভালো ব্রিজের দিকেই যাবে। তার মানে কারেন্টটা কখনো এই রাস্তায় আসবে না, কারেন্ট এই রাস্তা দিয়ে চলে যাবে। ঠিক আছে? তার মানে এই যে 2 ওহম এবং 3 ওহম, এই দুটো রোধ কাজে লাগবে না। বুঝতে পারছো? তার মানে এই কারেন্টটা অবশ্যই এই রোধ, দুইটা রোধের মধ্যে আসবে না। তার এই দুটো রোধ কি কাজে লাগবে না। আবার কাজে লাগবে কোন রোধটা? এই রোধটা, এই রোধটা এবং এই রোধটা, এই 3 রোধ কাজে লাগবে। তো ভাই 1 নম্বর কোশ্চেনে বলছিল কি, চাবি K2 বদ্ধ, K1 খোলা থাকলে অ্যামিটার পার্ট কত? অ্যামিটার পার্ট কত মানে কি, কারেন্টের মান কত। কখন কারেন্টের মান বের করতে বলছে? যখন চাবি আর K2 বদ্ধ আর হচ্ছে K1 খোলা এই অবস্থায়। তো ভাই চাবি K2 বদ্ধ, K1 খোলা এই অবস্থায় সার্কিটের আগে তুল্য রোধ বের করতে হবে। তাহলে চলো 1 নম্বর ম্যাথটা সলভ করে ফেলি। চাবি K2 বদ্ধ আর K1 হচ্ছে খোলা, তার মানে এই দুটো রোধ কোনো কাজে লাগবে না। এই দুটো রোধ যদি কাজে না লাগে, মানে আমি বলতে চাচ্ছি যে এই রোধটা, এই যে এই রোধটা আর এই যে এই রোধটা, এই দুটো রোধ কাজে লাগবে না। ধরো এই দুটো রোধ সার্কিটে নাই, যদি না থাকে, আচ্ছা, কারণ রোধ সার্কিটে আছে কোনটা কোনটায়, 10 আছে, এই 4 আছে আর 5 আছে। আচ্ছা আমি একটু তোমাকে মুছে দিয়ে দেখালাম, 2 আর 3 ছিল, এটা একটু মুছে দিয়ে রাখলাম। দেখো তো এবার কারেন্ট এসে রাস্তা কোনটা পাচ্ছে, যে এটা না, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, এদিকেও আসবে, এদিকেও আসবে। তাহলে ভাই এখানে কারেন্ট এসে রাস্তা কয়টা পেলো? 2টা। বুঝতে পারছি? এবার তুল্য রোধের মান তুমি বের করতে গেলে কি করবা? বুঝতে পারছো, এখানে আই কারেন্ট এসে দুইটা রাস্তায় ভাগ হচ্ছে, তার মানে এই দুইটা রোধ কিসে আছে? প্যারালাল আছে। তাহলে প্যারালাল থাকলে সূত্র কি, 1/Rp সমান সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2, যেহেতু দুইটা রোধ আছে। তাহলে আমি মান বসাই দিলাম, R1 এর মান হচ্ছে 4, R2 এর মান হচ্ছে 5 বসাইলাম। এবার একটু ক্যালকুলেশন করবো এটা। তো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি তুল্য রোধের মান পাবা, অর্থাৎ আরপির মান পাবা। তো এখানে তুল্য রোধের মান কত আসবে একটু ক্যালকুলেশন করে দেখি আমি। এখানে আসবে হচ্ছে 4 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স প্লাস, সরি, ফার্স্ট ব্র্যাকেট দিবা, এবার হোল ইনভার্স দিবা, এই যে হোল ইনভার্স দিবা। এই হোল ইনভার্স দিলে কত আসবে? এখানে 2.22 আসবে। অর্থাৎ এখানে তুল্য রোধের যে মানটা আসবে সেটা হচ্ছে 2.22। এটাকে অনেকগুলো 2 আছে, 3 ধরে নিলাম। তাহলে 23 ওহম, এটা হচ্ছে তুল্য রোধের মান। কোন দুইটা রোধের? এই দুটো রোধের। আরও একটা রোধ বাকি আছে না, 10 ওহমের। তাহলে এই দুইটা মিলে তুল্য পাইলাম 2.23। তাহলে এই দুইটা মিলে কয়টা রোধ হলো? একটা, সে একটার সাথে এই একটাটা কি আসে, কিসে আছে? সিরিজে আছে। তার মানে আর এস এর মানটা কত আসবে? 10 প্লাস 2.23 যোগ করলে কত? 12.23।
এত ওহম। তাহলে আমরা দেখো তো অলরেডি তুল্য রোধ বের করে ফেলছি সার্কিটের। কোন অবস্থায়? চাবি K2 বদ্ধ এবং K1 খোলা, এই অবস্থায় চাইছে কি অ্যামিটার পার্ট। তার মানে এই 10 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে এটাই চাইছে, কারণ অ্যামিটারটা যুক্ত আছে কার সাথে? 10 ওহমের সাথে। তাহলে 10 ওহমের ভিতর দিয়ে কি কারেন্ট যায় এটা আমাকে বের করতে বলছে। তাহলে 10 ওহমের মধ্যে দিয়ে কোন কারেন্ট যাবে ভাইয়া? এই যে মূল কারেন্ট, এই যে I, এই মূল কারেন্ট যাবে। তাহলে মূল কারেন্টই তোমাকে বের করতে বলছে। তাহলে I সমান সমান, এখানে একটু খেয়াল করো ভাই, এইখানে কিন্তু একটা অপোজিট রোধ R দেওয়া আছে। তাহলে এটা ছোট হাতের আর এর মান, তাহলে আমি বলতেই পারি ছোট হাতের আর দেওয়া আছে 1 ওহম এবং ব্যাটারির তড়িৎচালক শক্তি ই দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। যদি অভ্যন্তরীণ রোধ আর দেওয়া থাকে তাহলে কখনোই তুমি এই ব্যাটারির এই ভোল্টেজকে ভি বলতে পারবে না, এটাকে তোমাকে ই বলতে হবে। আমি কিন্তু এর আগে পড়াইছি, বুঝাইছি কেন এখানে ভি লেখা যাবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এই অভ্যন্তরীণ রোধকে কি বলবা? আর বলবা। আর এই ভোল্টকে তুমি আর ভি বলতে পারবে না, তোমাকে বলতে হবে ই, তড়িৎচালক শক্তি। তাহলে আই সমান সমান সূত্র কি ছিল ভাই? ই ডিভাইডেড হচ্ছে আর প্লাস আর। তো আর বলতে কত এখানে? আর এস, আর আর বলতে কত? ছোট হাতের আর। বুঝতে পারছি? এবার এখানে মান বসাবো, ঠিক আছে? ই এর মান কত? 10 ভোল্ট। আর এস এর মান কত বেরোলো? 12.23 প্লাস ছোট হাতের আর এর মান কত? 1। এবার এটা ক্যালকুলেটে দিবা। তাহলে ক্যালকুলেটে দিলে কি হচ্ছে? 10 ভাগ 13.23, তাহলে আসে 0.75, 0.75 এত অ্যাম্পিয়ার। তার মানে এই 10 ওহমের মধ্যে দিয়ে যে মূল কারেন্টটা প্রবাহিত হবে সেই মূল কারেন্টের মান কত? 0.75 অ্যাম্পিয়ার। এটাই ছিল আমার হচ্ছে 1 নাম্বার ম্যাথ। তাহলে 1 নাম্বারটা সলভ হয়ে গেছে। এবার আসো 2 নাম্বারটা সলভ করা যায় কেমনে? দেখো 2 নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে? চাবি K1 বন্ধ, চাবি K আর হচ্ছে K1 বন্ধ। আচ্ছা, K আর K1 যদি বন্ধ হয়, তুমি একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো, চাবি K বন্ধ আর হচ্ছে K1 বন্ধ, তার মানে এখানে যে একটা রোধ ছিল 2 ওহমের, একটা সার্কিট আরেকবার রাখি, আর এখানে একটা চাবি ছিল, এরপরে একটা রোধ ছিল, এটা 2 ওহম ছিল, এটা 3 ওহম ছিল, আর চাবি এটা K1 ছিল। এবার কি বলছে ভাইয়া? এখানে বলছে কি K আর K1 বন্ধ, K আর K1 হচ্ছে বদ্ধ। তাহলে K বদ্ধ মানে এটা সার্কিট সংযোগ, K1 বদ্ধ মানে এখানেও সার্কিট সংযোগ, আর K খোলা, K2 খোলা। তার মানে এখানে সার্কিটটা এবার বিচ্ছিন্ন অবস্থা থাকবে, মানে এখানে ব্রিজ ভাঙ্গা থাকবে। এবার বলো তো কারেন্ট এসে কি দেখবে? কারেন্ট এসে দেখবে রাস্তা দুইটা, কিন্তু এই রাস্তায় ব্রিজ ভাঙ্গা, তাহলে এই রোধ কোনো কাজে লাগবে না। তাহলে কাজে লাগবে কোন রোডটা? এই রোডটা। এবার দেখি তো কি বলছে পরে, যে K2 মানে খোলা থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহ পূর্বের তড়িৎ প্রবাহের কত গুণ হবে? পূর্বের তড়িৎ প্রবাহ কত ভাইয়া? 0.75 অ্যাম্পিয়ার। এখন এই অবস্থায় যখন এই সার্কিট, এই রোডটা কাজে লাগছে না, এই চাবিটা খোলা, এই অবস্থায় সার্কিটের আমার হচ্ছে কারেন্টের মান কত বের করতে হবে। সেই কারেন্টটা পূর্বের কারেন্ট কোনটা? এটা না, এই পূর্বের এই কারেন্টের হচ্ছে কত গুণ এটা আমাকে দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে চলো এই সার্কিট যে চেহারায় এখন আছে, মানে K আর K1 হচ্ছে বদ্ধ আর K2 খোলা, এই অবস্থায় সার্কিটের তুল্য রোধ কত হয় এটা বের করি। ঠিক আছে, দেখো তো এই দুটো কিসে আছে? প্যারালাল আছে। সরি, এখানে কিন্তু 3টা রোধ আছে, দেখো 1 2 3, এই 3টার মধ্যে কিন্তু এই দুইটা কিন্তু সিরিজ আছে ভাই। দেখো এই 2 এর মধ্যে যে কারেন্ট যায় 3 এর মধ্যে দাও সেই কারেন্টই যায়, তাহলে এই দুটো কিসে আছে? সিরিজ আছে। তাহলে এটাকে বললাম RS1, 2 আর 3 যোগ করবা তাহলে কত হবে? 5। এই যে 5 ভোল্ট পাই, 5 ওহম পাইলাম। ভালো কথা, এই 5 ওহমের সাথে 10 ওহম কিসে আছে? প্যারালাল আছে। তাহলে এটাকে তুল্য করবা, তাহলে 1/RP সমান সমান হচ্ছে 1 বাই এই RS1 এর মান কত? 5 প্লাস এইখানে এই রোধের মান কত? 10, তাহলে 1/10। এটা ক্যালকুলেটরে দিবা, তাহলে আরপির মান পেয়ে যাবা। তাহলে ক্যালকুলেটরে দিলে আরপির মান কত আসে দেখি। তাহলে 5 ইনভার্স প্লাস 10 ইনভার্স হোল ইনভার্স, তাহলে কত আসবে? 3.33, 3.33 এত ওহম। তাহলে আমরা বুঝে গেছি এই 3টা মিলে যে তুল্য রোধের মান পেলে সেটা হচ্ছে 3.33। ভাই এই 3টা মিলে কয়টা রোধ হয়েছে? একটা। সে একটার সাথে এই একটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে সিরিজে তো থাকে, তাহলে RS এর মান কত ভাই? RS এর মান আসবে এই 4-এর সাথে এই 3.3 যোগ হবে, অর্থাৎ 3.3 যোগ হচ্ছে 4 দিলে কত হবে? 7.33 এত ওহম। তাহলে দেখো আমরা সার্কিটের এই চেহারাতে তুল্য রোধ কত হবে সেটা বের করে ফেলছে। এখন তোমাকে যদি বলি ভাই কারেন্টের মান বের করো, তাহলে অতএব I ইকুয়াল কি হবে? এটা I ইকুয়াল এই যে E ডিভাইডেড RS প্লাস হচ্ছে R। তাহলে বলো E এর মান কত? 10, RS এর মান কত? 7.33 প্লাস 1। তাহলে এবার ক্যালকুলেশন দিই তো কত আসে দেখি তো। তাহলে 10 ভাগ হচ্ছে 8.33, তাহলে কত আসে? 1.20 এত অ্যাম্পিয়ার, এটা কারেন্টের মান আসে। তাহলে দেখো একটু খেয়াল করো, আগে কারেন্টের মান ছিল কত? আগে কারেন্টের মান ছিল 0.75 অ্যাম্পিয়ার, আর বর্তমানে কারেন্টের মান কত আসলো? 1.20 অ্যাম্পিয়ার। এখন বলছিল কি যে পূর্বের তড়িৎ প্রবাহের কত গুণ হবে? বর্তনীর তড়িৎ প্রবাহটা
এই বর্তনীর তড়িৎ প্রবাহটা মানে এই অবস্থায় যে চাবি K1 বদ্ধ এবং K2 খোলা, এই অবস্থায় যে বর্তনীর তড়িৎ প্রবাহ পাইবা সেই তড়িৎ প্রবাহটা পূর্বের তড়িৎ প্রবাহের কত গুণ। বুঝতে পারছি? তাহলে পূর্বের তড়িৎ প্রবাহ কত গুণ এটা যদি বের করতে বলে তাহলে এটা ক্যালকুলেশন করার সিস্টেম কি, যেটা বের করতে বলে সেটাকে রাখতে হয় উপরে। তাহলে আমাকে বের করতে বলছে কোনটা, এই যে বর্তমান যে সার্কিট যে চেয়ার আছে এই সার্কিটের তড়িৎ প্রবাহটা। তাহলে এই তড়িৎ প্রবাহটাকে বললাম হচ্ছে, এটাকে এক কাজ করে আই প্রাইম বলি, তাহলে এটাকে আই প্রাইম বললাম আর পূর্বের তড়িৎ প্রবাহকে আই বললাম। এটা ছিল 0.7, সরি 0.7 না 1.20। এই যে আই প্রাইমের মান 1.20 আর আয়ের মান কত 0.75। এবার আসো এটাকে ভাগ করবা 0.75 দ্বারা, তাহলে ভাগ করলে আসবে 1.6। তাহলে দেখো তো আই প্রাইম ডিভাইডেড হচ্ছে আই সমান সমান কত 1.6। তাহলে এবার একটু বলো তো আমি আই প্রাইম সমান সমান 1.6 ইন্টু আই লিখতে পারি কিনা। এইবার দেখো এখান থেকে বলা যায় কিনা যে বর্তমান তড়িৎ প্রবাহ পূর্বের তড়িৎ প্রবাহ হচ্ছে 1.6 গুণ, এটা বলতে পারি কিনা। খুবই সোজা। এই ধরনের ম্যাথগুলো যদি কে কার কত গুণ, চাবি বন্ধ চাবি খোলা, এই ধরনের ম্যাথ যদি আসে চোখ বন্ধ করে দেখবা যে কোন কোন চাবি খোলা কোন কোন চাবি বদ্ধ। যে যে চাবি বদ্ধ সেই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, আর যে যে চাবি খোলা সেদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আর কারেন্ট প্রবাহিত না হলে ওদিকে যতই রোধ থাকুক ওই রোধগুলো তুল্য রোধের ক্যালকুলেশন আসবে না। বুঝতে পারছি? ওই রোধগুলো তুল্য রোধের ক্যালকুলেশন থেকে বাদ হয়ে যাবে। বুঝলাম? আমরা নিশ্চয়ই এই সমাধানটা বুঝতে পারছি। এই ধরনের যদি চাবির ম্যাথ আসে তাহলে চাবির ম্যাথ আর আটকানোর কথা না। ঠিক আছে, তো চলো আমরা আরও একটা ম্যাথ সলভ। দেখো এই কোশ্চেনটাতে বলছে যে এখানে একটা সার্কিট দিয়ে রাখছে এবং এখানে একটা সার্কিট দিয়ে রাখছে। এই সার্কিটটাকে বলা হচ্ছে এটা একটা রুমের সার্কিট, এটা একটা রুমের সার্কিট। তো প্রথম রুমের মানে সার্কিটের বর্তনীর অবস্থা এরকম আর দ্বিতীয় রুমের বর্তনীর অবস্থা হচ্ছে এরকম। তো দুইটা রুমেই দেখো দুইটা বাতি আছে, এখানে একটা বাল্ব আছে এখানে একটা বাল্ব আছে। প্রশ্ন করা হয়েছে এক নম্বরে যে প্রথম বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো, অর্থাৎ এই বর্তনীর তড়িৎ প্রবাহটা কত হবে এটা বের করতে হবে। তো এটা তো সহজেই বের করা যায় তড়িৎ প্রবাহ। প্রথমে কি করবা, তুল্য রোধ বের করবা। তো তুল্য রোধ তো বের করা খুবই সহজ। তাহলে এক নম্বর কোশ্চেন সলভ করি, তুল্য রোধের মান কি আসবে দেখো তো। এই তিনটা রোধই কিস আছে ভাই, সিরিজ আছে। কারণ এই বাতির মধ্যে দেখো 1.5 ওহমের রোধ আছে, এই বাতিরও 1.5 ওহমের রোধ আছে। তাহলে দেখো তো তুল্য রোধের মান কি হয়, তাহলে আর এস সমান সমান 2 প্লাস 3 প্লাস 1.5 যোগ করলে কত, 3 2 5 5 1 6 6.5 ওহম, এটা তুল্য রোধের মান। তাহলে ভাই কারেন্টের মান কত হবে, ই ডিভাইডেড হচ্ছে আর এস প্লাস হচ্ছে আর, এটা হচ্ছে কারেন্ট বের করার সূত্র। ই এর মান কত 12, আর এস এর মান কত এই যে 6.5, আর অভ্যন্তরীণ রোধ আর এর মান কত এই যে 1 ওহম। ঠিক আছে, বসাইলাম। বসালে তুমি কারেন্টের মান পাবা, এখানে হচ্ছে 12কে ভাগ করবা 12 ভাগ 7.5, এটা দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করলে আসবে 1.6। তাহলে এখানে কারেন্টের মান পাইলাম কত 1.6 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? তাহলে আমরা এই যে এক নম্বর কোশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। এটাই ছিল এক নম্বর কোশ্চেন, এত সোজা এগুলো কোশ্চেন না। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, বলছে কোন রুমটিতে পড়াশোনা করা সুবিধাজনক হবে। এখন কোন রুমটিতে পড়াশোনা করা সুবিধাজনক হবে, যেই রুমের বাল্বের ক্ষমতা বেশি, যে রুমের বাল্বের ক্ষমতা বেশি সেই রুমে পড়াশোনা করা সুবিধাজনক হবে। বাল্বের ক্ষমতা বেশি হলে পড়াশোনা করা সুবিধাজনক হবে কেন, কারণ ক্ষমতা বেশি হলে এটা আলো বেশি দিবে, আর আলো বেশি দিলে তো পড়াশোনা করার সুবিধা নাকি, আর আলো কম দিলে কি পড়াশোনা করার সুবিধা, জীবনেও না। তার মানে বুঝতে পারছি যে আলোকে বেশি দিতে হবে, তার মানে ক্ষমতা কি হতে হবে, বেশি হতে হবে। তার মানে আমরা এই বাল্বেরও ক্ষমতা বের করব, এই বাল্বেরও ক্ষমতা বের করব। বুঝতে পারছি? আর আমরা জানি ক্ষমতা বের করার জন্য একটাই ক্লু, সেই ক্লুটা কি, যেই বা রোদের ক্ষমতা বের করবা সেই রোদের মধ্যে দিয়ে কি কারেন্ট যায় ওই কারেন্টটা লাগবে। ঠিক আছে, তাহলে দেখি তো এই রোদের মধ্যে দিয়ে কোন কারেন্ট যায়। ভাই এখান থেকে যে আই কারেন্টটা বের হবে, এই যে আই কারেন্টটা বের হচ্ছে, এই বের হওয়া আই কারেন্টটা দেখো তো 2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, 3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, এই 1.5 এর মধ্যে দিয়েও যাচ্ছে। অর্থাৎ এই আই কারেন্টটা 2 ওহম 3 ওহম এবং 1.5 ওহম এই তিনটা রোধের মধ্যে দিয়ে যায়। কেন? কারণ এই তিনটা রোধ কিসে আছে, সিরিজে আছে। তার মানে এইটুকু আমরা বলতে পারি যে এই বাতির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে মূল কারেন্ট। তাহলে আমরা বলতে পারি না 2 নম্বর ম্যাথে ফার্স্ট শুরুতে আমরা কি করব, এই বাতির মধ্যে দিয়ে কি কারেন্ট যায় সেটা বের করব। তো সেই কারেন্ট তো আমরা অলরেডি 1 নম্বরে বের করে ফেলছি 1.6। বুঝতে পারছি? তাহলে এটা আয়ের মান হচ্ছে কত 1.6। এটা প্রথম বাতির ক্ষেত্রে, এটা লিখে দিই, এটা হচ্ছে প্রথম বাতি। তাহলে এই যে প্রথম বাতির ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি তাহলে আয়ের মান কত 1.6। বুঝতে পারছি? 1.6 অ্যাম্পিয়ার। এবার বলতো প্রথম বাতির যদি আমি ক্ষমতা বের করি তাহলে ক্ষমতা বের করার সূত্র খুবই সোজা হয়। এখন আসো এখানে একটা ব্যাপার স্যাপার আছে, ক্ষমতা বের করার সময় সূত্র কোনটা নেবা, পি ইকুয়াল, আমরা তো এই সূত্রগুলো জানি নাকি, পি ইকুয়াল আই স্কোয়ার আর এই সূত্র জানি, পি ইকুয়াল হচ্ছে ভি আই এই সূত্র জানি আমরা,
তাহলে এই সূত্র তো জানি নাকি, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এই সূত্রও জানি। দেখো তো আমরা এই তিনটে সূত্র জানি কিনা, এই তিনটা সূত্রই কিন্তু আমরা জানি, ঠিক। তাহলে এই সূত্রগুলো আমরা সবাই জানি যে পি ইকুয়াল আই স্কোয়ার আর, পি ইকুয়াল ভি আই, পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এখন কথা হচ্ছে ভাই কোন সূত্রটা এখানে এই প্রথম বাতির ক্ষমতা বের করার জন্য ব্যবহার করবো? আমরা তো সবসময় এই সূত্রটাই ব্যবহার করছিলাম, প্রিফার করছিলাম। সো এই সূত্রটাই আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমরা ক্ষমতা বের করব। তো ঠিক আছে, তাহলে ক্ষমতা বের করা যায় কি আমরা দেখি তো, যে পি ওয়ান, এটাকে প্রথম বাতির ক্ষমতাকে পি ওয়ান বললাম, পি ওয়ান সমান হচ্ছে আই স্কোয়ার আর। এখন এই আর এর মানটাকে, এটাকে আর ওয়ান বললাম, এই রোডটাকে বললাম আর ওয়ান, এই রোডটাকে বললাম হচ্ছে আর টু, আর এই রোডটাকে বললাম হচ্ছে আর থ্রি। তাহলে আমি বললাম আই স্কোয়ার আর থ্রি, বলো তো আয়ের মান কত? 1.6, এর উপরে কত স্কোয়ার, আর থ্রির মান কত? 1.5। এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিলে 3.84 ওহম আসবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম বাতির ক্ষমতা কেমনে বের করা যায়। এই সিমিলারভাবে আমরা এই দ্বিতীয় বাতির ক্ষমতাটা বের করব, ঠিক আছে। তো আমরা এইবার দ্বিতীয় বাতির ক্ষমতাটা একটু বের করার চেষ্টা করি। তো আমি উপরের দিকে একটু মুছে দিলাম, তো দেখো কেমনে বের করা যায়। তাহলে আমি একটা কাজ করি, মুছে দিয়ে প্রথম বাতির ক্ষমতাটা আমি এখানে লিখে রাখি। প্রথম বাতির ক্ষমতাটা কত বের হলো? প্রথম বাতির ক্ষমতা হচ্ছে P1 সমান হচ্ছে 3.84 এত ওয়াট, এটা বের হলো। এবার আমি বের করতে যাচ্ছি দ্বিতীয় বাতির ক্ষমতা, দ্বিতীয় বাতি। তো দ্বিতীয় বাতির ক্ষমতা বের করতে গেলে ভাই এই 2 নম্বর সার্কিটের তুলরোধ বের করতে হবে, 2 নম্বর সার্কিটের কারেন্ট বের করতে হবে, তারপরে তুমি দ্বিতীয় বাতির ক্ষমতা বের করতে পারবা। তো কীভাবে বের করা যায়? তো তুলরোধ তো বের করতে পারবা, দুইটা কিছু আছে প্যারালালে। আমরা সবাই জানি 1/R ফি সমান হচ্ছে 1/2 প্লাস 1/2। আমরা সবাই জানি যে যদি সেম মানের, একই মানের দুটো রোধ প্যারালালে থাকে, তাহলে তুলরোধের মান হয় তাদের যে কোনো একটার অর্ধেক। তাহলে এখানে সেম মানে দুটো রোধ প্যারালালে আছে, তার মানে তুলরোধের মান কত হবে ভাই? তুলরোধের মান হবে যে কোনো একটার অর্ধেক, অর্থাৎ 1 ওহম হবে, ঠিক আছে। যে কোনো একটা মানে 2 এর অর্ধেক কত? 1, ঠিক আছে। এবার দেখো তো এই যে দুইটা মিলে একটা হলো, তার সাথে 1.5 কিছু সিরিজ আছে, তার মানে আর এস এর মান কত হবে? এই যে 1 প্লাস 1.5 ক্যালকুলেটরে দিলে কত হবে? 2.5, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম আর এস এর মান কত? 2.5। এখন কি লাগবে? মূল কারেন্ট। তাহলে আই সমান আমরা কি লিখতে পারি বলো তো? আই সমান ই ডিভাইডেড হচ্ছে আর এস প্লাস হচ্ছে আর। দেখো ই এর মান দেওয়া আছে 12, আর এস এর মান হচ্ছে 2.5, আর আর এর মান হচ্ছে 1। এবার এটা ভাগ করে দেখি কত আসে। আমরা ভাগ করলে দেখবা আসবে হচ্ছে 12 ভাগ 3.5, এটা আসবে হচ্ছে 3.42 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্টের মান। তাহলে আমরা বুঝে গেছি যে কারেন্টের মান কেমন বের করা। দেখেন বলো তো ভাই, কারেন্ট এখানে আই কারেন্ট আসতেছে, এসে এখানে দুইটা রাস্তায় ভাগ হচ্ছে, এই যে দুইটা রাস্তায় ভাগ হচ্ছে। ভাগ হওয়ার পরে যখন বের হচ্ছে, যে এই দিক দিয়ে যখন বের হবে, তখন ওই মূল কারেন্ট আই বের হবে না, এবং সেই মূল কারেন্টটাই দেখো এই বাতির মধ্যে যাচ্ছে কিনা। মূল কারেন্টটাই তো বাতির মধ্যে যায়, যেহেতু মূল কারেন্ট বাতির মধ্যে যায়, তার মানে আর টেনশন নাই এখানে ক্ষমতা বের করার। তাহলে ক্ষমতা P2 সমান কী হবে ভাইয়া? আই স্কোয়ার আর, এটাকে R1 বললাম, এটাকে R2, এটাকে R3 বললাম, সমস্যা আছে, এটা R2, আর এটাকে বললাম হচ্ছে R1, এটা হচ্ছে R1, এটা R1, এটা R2, আর এটা হচ্ছে R3। তাহলে আই স্কোয়ার কী হবে? R3। তাহলে আয়ের মান কত? 3.42, এর উপরে স্কোয়ার ইন্টু R3 কত? 1.5। এবার একটা ক্যালকুলেটরে দিবা, ক্যালকুলেটর দিলে যা আসবে সেটা হচ্ছে আমার আনসার, স্কোয়ার ইন্টু হচ্ছে 1.5। তাহলে 17 এটা আসতেছে 17.63 এত ওয়াট, এটা আসে। এবার বলো তো কোন রুমের ক্ষমতা বেশি হলো, P1 এর না P2-র? অর্থাৎ দ্বিতীয় রুমের ক্ষমতা বেশি না? তাহলে আমি বলতে পারি অতএব P2 ইজ গ্রেটার দ্যান হচ্ছে P1। যেহেতু P2 বড়, মানে দ্বিতীয় রুমের বাতির ক্ষমতা বেশি, আর প্রথম রুমের বাতির ক্ষমতা কম, সেহেতু দ্বিতীয় রুমে পড়াশোনা করা কী হবে? সুবিধাজনক হবে। কি বুঝতে পারছো না? তাহলে এই ধরনের যদি তোমাকে সার্কিট দেওয়া হয়, তুমি নিশ্চয়ই পারবা। কি মাথায় থাকবে? যে রোদের ক্ষমতা বের করতে বলবে তার কারেন্ট লাগবে, শেষ, খেলা শেষ। খালি কারেন্ট বের করতে পারলেই খেলা শেষ। ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।